প্রফেসর বিশ্বাস বললেন, সুখী ছিল রাজ পরিবারের রাজকন্যা। সুখী তার বাবা মায়ের একটা কন্যা ছিল। তার কোনো ভাই বোন ছিল না, কিন্তু সুখী ছিল অসাধারণ গুণে গুণান্বিত। অল্প বয়সে সুখী অল্প ও যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে পড়ল, কিন্তু রূপকথা রাজকন্যার গল্পের মতো সুখী এত সুন্দর ছিল না। যেহেতু সুখীর কোনো ভাই ছিল না, তাই খুব অল্প বয়সে সুখী তার বাবার রাজ্যের দায়ভার নিজের কাঁধে নিল। অন্তত নিষ্ঠার ন্যায়ের সাথে সুখী রাজ্য পরিচালনা করতে লাগলো। যুদ্ধের বিভিন্ন কৌশল দিয়ে একের পর এক রাজ্য দখল করতে লাগলো। ঠিক একইভাবে একদিন পাশের রাজ্য থেকে সুখীর রাজ্য দখলের জন্য হামলা করা হয়। কিন্তু সুখী তার যুদ্ধবিদ্যার নতুন কৌশলগুলো অবলম্বন করতে থাকে। পাশের রাজ্যের রাজা যখন বুঝতে পারল সুখীর কাছে পরাজিত হবে অচিরেই, তখন তিনি সন্ধি করার জন্য সুখীর সাথে সেই রাজ্যের রাজপুত্র অর্জুনের বিয়ের প্রস্তাব পাঠায়। এরপর সুখী বেশ চিন্তায় পড়ে গেল। সে বিয়ে করবে না ঠিক করে বিয়ে করে সন্ধি করাটা ঠিক হবে কিনা। কারণ সুখী তেমন সুন্দরী ছিল না। অপরদিকে রাজপুত্র অর্জুন ছিল অনেক সুন্দর, সুপুরুষ। বিভিন্ন রাজপুত্রের মধ্যে যদিও কখনো সুন্দরের প্রতিযোগিতা হয়, তাহলে রাজপুত্র অর্জুন অনায়াসে সেটাতে জয়লাভ করবে। এবার সুখী বেশ দোটানায় পড়ে গেল। বুঝতে পারছিল না এত সুন্দর যুবককে বিয়ে করলে যুবক মানতে পারবে কিনা। সুখী ভেবে কোনো উপায় না পেয়ে রাজ্যের রাজপিতার সন্নিকটে শরণাপন্ন হলো আর বলল, পিতা, আমি কি আপনার রুমে প্রবেশ করতে পারি? রাজপিতা বললেন, আসো মা। সুখী রাজপিতার সন্নিকটে এসে বলল, পিতা, আপনি নিশ্চয় শুনেছেন এ রাজ্যে কি হচ্ছে। আপনার অজানা কিছুই নেই হয়তো। হয়তো এটাও জেনেছেন পাশের রাজ্য সন্ধি করতে চেয়েছে, আর সন্ধির চিহ্নস্বরূপ আমার সাথে রাজপুত্র অর্জুনের বিবাহের প্রস্তাব প্রদান করেছেন। এখন আমি কি বিবাহের প্রস্তাবে রাজি হব কিনা বেশ দোটানায় পড়ে গেছি। এবার রাজপিতা সুখীর প্রশ্নের জবাবে উত্তর দিলেন, এত বেশ উত্তম প্রস্তাব, রাজি না হওয়ার কারণ তো দেখছি না। দুটি রাজ্যের বন্ধুত্ব দৃঢ় হবে, আর তোমারও যথেষ্ট বিয়ের বয়স হয়েছে, এতে দুর্ঘটনা পড়ার কোনো কারণ দেখছি না। এবার সুখী কিছুটা চুপ হয়ে থেকে রাজপিতাকে বলল, পিতা, আপনি তো জানেন আমি কোনো রূপবতী মেয়ে না। অপরদিকে অর্জুন একজন সুদর্শন সুন্দর পুরুষ। তার সাথে বিয়ে হলে সে কি আমার মতো কালো একটা মেয়েকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে পারবে? আমি সে চিন্তা করেই দোটানায় পড়েছি। আপনি একটু ভেবে বলুন আমার কি করা উচিত। কারণ একমাত্র আপনি এ রাজ্যের সবচেয়ে বয়স্ক একজন মানুষ। নিশ্চয় আপনার চিন্তা ভাবনার মাপকাঠির তুলনায় আমার চিন্তা ভাবনার মাপকাঠি অতি নগণ্য। আমাকে একটু সুপরামর্শ দিয়ে সাহায্য করুন। রাজপিতা একরাশ হাসি নিয়ে সুখীকে জবাব দিল, এতে ভাবার কিছু দেখছি না। তুমি এ প্রস্তাবে নির্দ্বিধায় গ্রহণ করতে পারো। আর বাহ্যিক সৌন্দর্য কারো গুণ নির্ধারণ করতে পারে না। সুন্দর তো সে যে ভিতরটা সুন্দর। আর আমি জানি যে সৌন্দর্যের প্রতিযোগিতা হলে আমার সুখী মা সেখানে প্রথম হবে। মা, তোমার কোনো চিন্তা করার কারণ নেই। তুমি পাশের রাজ্যের প্রস্তাব গ্রহণ করতে পারো অনায়াসে। রাজপিতার কথা শুনে সুখী যেন কিছুটা ভরসা পেল। রাজপিতার সাথে কথা শেষ করে সুখী রাজপিতার রুম থেকে প্রস্থান করলেন। নিজের রুমে গিয়ে সুখী আর কিছু ভাবল। তারপর পাশের রাজ্যে বার্তা পাঠালো যে সুখী তাদের প্রস্তাবে সম্মতি দিয়েছে। এ বার্তা পাঠানোর কিছুদিনের মধ্যে রাজপুত্র অর্জুনের সাথে সুখীর বিবাহ সম্পূর্ণ হয়। বিবাহের প্রথম দিকে সুখী আর অর্জুনের সম্পর্ক ভালোই কাটলো। বিয়ের কিছুদিনের মধ্যে সুখী জানতে পারলো সে মা হতে চলেছে। এ সংবাদটা পেয়ে যেন সুখী বেশ খুশি হলো। কারণ একটা মেয়ের কাছে মাতৃত্বের চেয়ে বড় সুখ আর কিছু হতে পারে না। সুখীর দৃঢ় বিশ্বাস ছিল যে তার একটা মেয়ে সন্তান হবে, তাই সে স্থির করলো সে তার মেয়ের নাম রাখবে চন্দ্রাবতী। কিন্তু এ মুহূর্তে সুখীর রাজ্যের দায়িত্ব পালন করাটা বেশ মুশকিল হয়ে পড়ছিল। তাই সুখী চিন্তা করলো সমস্ত রাজ্যের দায়িত্ব সে অর্জুনের হাতে দিবে। যা ভাবলো সেই কাজ করলো। সুখী তার রাজ্যের সমস্ত দায়িত্ব তার স্বামী অর্জুনকে প্রদান করলো। আর সুখী ঠিক জায়গায় বেশ বড় একটা ভুল করে বসলো অর্জুনকে সমস্ত দায়িত্ব দিয়ে। কারণ অর্জুন দায়িত্বের প্রধান করার পর অর্জুনের মধ্যে বেশ পরিবর্তন লক্ষ্য করলো সুখী। খেয়াল করলো অর্জুন আগের মতো সুখীকে এত গুরুত্ব দিচ্ছে না, রাজ্যের দায়িত্বও ঠিকমতো পালন করছে না। সুখীর প্রতি অর্জুনের এই উদাসীনতা দেখে সুখী বেশ অবাক হলো। বুঝতে পারলো না সে কি করবে, তার কি করা উচিত। কি করলে সে অর্জুনের মনের কথা বুঝতে পারবে। সুখী বারবার চিন্তা করে সে অর্জুনকে সবটা জিজ্ঞেস করবে, কেন অর্জুন তাকে অবহেলা করেছে।
কিন্তু চিন্তা কি ভাবনা, এটা চিন্তা করে আর কিছু বলতে পারছে না সুখী। কিন্তু একদিন সাহস করে অর্জুনকে বলল, অর্জুন, আমি জানতে চাই তুমি আমার সাথে হুট করে এমন ব্যবহার কেন করছো? কেন আমার প্রতি তুমি এত উদাসীন? তুমি তো জানো আমাদের কিছুদিনের মধ্যে একটা বাচ্চা হবে। এখন তো তোমার আমাকেও অনেক বেশি খেয়াল নেওয়া দরকার। তাহলে কেন তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি কি এখন এর কারণ জানতে পারি? অর্জুন এবার একটা বিদঘুটে হাসি দিয়ে বলল, সুখী, তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে। তোমার তো এতদিনে সব বুঝে যাওয়ার কথা। তোমার মতো বুদ্ধিমতী মেয়ে এমন বোকার মতো প্রশ্ন করাটা বেশ অদ্ভুত লাগছে, হাস্যকরও লাগছে বটে। সুখী অর্জুনের কথা শুনে বেশ অবাক হলো আর বলল, মানে কি বলতে চাচ্ছ তুমি? এবার অর্জুন যা বলল সুখী যেন তা শুনে চমকে গেল। সুখীর মাথাটা যেন ঘুরে গেল। সুখী বুঝতে পারছিল না সুখী এখন কি করবে। কারণ অর্জুন বলল, তোমার কি মনে হয় সখী আমি তোমার মতো দেখতে কুৎসিত মেয়েকে এমনি এমনি বিয়ে করেছি? তোমার কি মনে হয় আমার মতো একজন যুবক তোমার মতো মেয়েকে বিবাহ করার উপযোগী ছিল? কিন্তু কেন করেছি জানো? সখী কিছুটা হতাশ হয়ে প্রশ্ন করলো, কেন? জবাবে অর্জুন বলল, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র রাজ্য দখল করার জন্য। আমি জানতাম তুমি যুদ্ধবিদ্যায় আর অস্ত্রবিদ্যায় অনেক পারদর্শী, সুতরাং তোমাকে পরাজিত করা আমার পক্ষে অনেক কঠিনতর হয়ে যেত। তাই এভাবে পরাজিত করলাম তোমাকে। তোমার সাথে বিয়ের বিষয়টা ছিল শুধুমাত্র স্বার্থের জন্য। বিয়ের পর এত নাটক করেছি যে যেন তুমি নিজের থেকে আমাকে রাজ্যের দায়িত্ব দাও, আর তুমি সেটাই করলে। এখন সব রাজ্যের মালিক একমাত্র আমি। এখানে তোমার মতের কোনো গুরুত্ব কেউ দিবে না। আর তোমার মতো কদাকার একটা মেয়েকে আমার আর দরকার হবে না। আমি তোমাকে মন থেকে ঘৃণা করি। আর বাকি রইল তোমার সন্তানের কথা, সেও তোমার মতো কুৎসিত দেখতে হবে। শুনে রাখো, তোমার আর তোমার সন্তানের প্রতি আমার কোনো মায়া বা ভালোবাসা নেই। আমাকে এসব প্রশ্নে বিরক্ত করবে না আশা করি। সুখী হতাশ হয়ে বলল, শুধুমাত্র রাজ্যের জন্য তুমি আমার সাথে এত বড় নাটক করলে অর্জুন? আমি সবসময় সততা নিয়ে রাজ্য পরিচালনা করছি। আর তুমি সে সততার সুযোগ নিয়ে ক্ষমতার অপব্যবহার করেছো। লজ্জা হচ্ছে না তোমার এত নোংরা একটা নাটক করতে? অর্জুন একটা কর্কশ হাসি দিয়ে বলল, আমি আমার স্বার্থের জন্য সব পারি। এ বলে অর্জুন চলে গেল। আর সুখী নিজেকে এই অবস্থায় বেশ অসহায় মনে হতে লাগলো। ভিতরে ভিতরে সুখী ভেঙে পড়ল। কি করবে সুখী বুঝতে পারছিল না। দিন যেতে লাগলো, অর্জুনের পরিবর্তন বেশ বাড়তে লাগলো। সুখীর প্রতি অবহেলার মাত্রা যেন আরো বাড়তে লাগলো। অর্জুনের প্রয়োজনে অর্জুন সুখীর কাছে আসতো আর সুখীর উপর নরপশুর মতো ঝাঁপিয়ে পড়তো, আর বাকি সময় থাকতো মদের আর নেশার আড্ডায়। সে সাথে রাজ্যের অবস্থাও বেশ খারাপ হতে লাগলো। কুমারী মেয়েগুলোকে অর্জুন ভোগের বস্তু হিসাবে ব্যবহার করতে লাগলো। এসব যেন সুখীকে আরো হতাশ করে তুলল। অপরদিকে সুখীর পেটের বাচ্চাটা বেশ বড় হতে লাগলো। 7 মাস পার হয়ে গেল। সুখী বুঝতে পারলো সুখীর কোলে চন্দ্রাবতী আসছে। সুখীর ইচ্ছে ছিল চন্দ্রাবতী যেন মোমের পুতুলের মতো সুন্দর হয়। তাই সুখী মোম দিয়ে একটা পুতুল বানালো, যা দেখতে একদম মানুষের মতো ছিল। সুখী তার মনের সব শখ নিয়ে পুতুলটা বানিয়েছিল আর মনে মনে চেয়েছিল যে চন্দ্রাবতী দেখতে ঠিক এ পুতুলটার মতো হোক। সুখী ভাবল চন্দ্রাবতী জন্ম নিলে হয়তো জীবনের গল্পটা পাল্টে যাবে, কিন্তু চন্দ্রাবতী জন্মের আগে সে স্বপ্নটা সুখীর নিঃশেষ হয়ে গেল। কারণ অর্জুন একদিন মদের নেশা আসক্তি হয়ে সুখীর উপর ঝাঁপিয়ে পড়ল। সারা শরীরটা নরপশুর মতো খুবলে খুবলে খেতে লাগলো আর আঘাত করতে লাগলো। সুখী চেঁচাতে চাইলেও চেঁচাতে পারছিল না, কারণ অর্জুন তার মুখটা আটকে দিয়েছিল হাত দিয়ে। অমানবিক যন্ত্রণায় আস্তে আস্তে সুখী নিস্তেজ হয়ে গেল আর সুখীর মৃত্যু ঘটল। সে সাথে সুখীর 7 মাসের চন্দ্রাবতীরও মৃত্যু ঘটল। সে থেকে সুখীর আত্মা সে প্রসাদে আটকে গেল আর প্রতিশোধের জন্য ছটপট করতে লাগলো। কাহিনীগুলো প্রফেসর বিশ্বাস এক গ্লাস পানি খেলো। আমি আর অরণ্য গল্পটা জানার পর কেমন জানি না চোখের কোণে জল জমে গেল। আমি প্রফেসর বিশ্বাসকে জিজ্ঞাসা করলাম, আপনি তো জানেন অর্জুন মারা গেছে আর এটা অনেক বছর আগের কাহিনী, তাহলে সুখী কাকে মেরে প্রতিশোধ নিবে? জবাবে প্রফেসর বলল, সুখী এখনো ওই সময়ে আটকে আছে। সুখী জানে না অর্জুন মারা গেছে। আর আপাতত চন্দ্রাবতী জন্ম নেওয়ার আগে কোনো উপায় বের করা সম্ভব না। কি হবে তাও জানা সম্ভব না। চন্দ্রাবতী জন্ম নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এখন আপনারা যান। ঠিক 4 মাস পর চন্দ্রাবতী 7 মাস হবে, তখন এ দুনিয়ায় ভূমিষ্ঠ হবে। আমি তখন আপনাদের সাথে দেখা করে নেব। এর মধ্যে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটলে কেউ ভয় পাবেন না। প্রফেসর বিশ্বাসের কথা শুনে আমরা বাসায় চলে আসলাম।
বাসায় আসার পর খেয়াল করলাম আমার পেট থেকে আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমাকে কেউ বলছে, মা সাবধানে। ঠিক এ মুহূর্তে আমি খেয়াল করলাম সামনে পানি পড়ে আছে। আর আমার পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল। আমি বেশ অবাক হলাম এটা ভেবে, তার মানে আমার পেটের বাচ্চাটা সব জানে কি হচ্ছে না হচ্ছে। একের পর এক দিন কাটতে লাগলো। চন্দ্রাবতী এবার কেন জানি না নিজের মেয়ের মতো মনে হতে লাগলো। মনে হতে লাগলো মাতৃত্বের সুখটা পেয়েছি। এই মাতৃত্বের সুখ জন্য কতকাল অপেক্ষা করেছি। সৃষ্টিকর্তা আজকে আমার সব ইচ্ছা পূরণ করেছে। চন্দ্রাবতীর সাথে মাঝে মাঝে একা একা কথা বলতাম। মনে হতো সে আমার সাথে কথা বুঝেছে, আমার কথার জবাব দিচ্ছে। মাঝে মাঝে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেও আমি আর অরণ্য সেটা ঠিক করে নিতাম। চন্দ্রাবতী এখন আমার নিজের মেয়ের মনে হয়। মনে হয় চন্দ্রাবতী কোনো অসাধারণ মেয়ে না, চন্দ্রাবতী আমার মেয়ে। দিনের পর দিন কাটতে লাগলো, চন্দ্রাবতীর প্রতি মায়া বাড়তে লাগলো। দেখতে দেখতে 7টা মাস কেটে গেল। হুট করে আমি আমার পেটের ব্যথায় প্রবল ব্যথা অনুভব করি। অরণ্য তখন অফিসে ছিল। আমি এখন কি করব বুঝতে পারছিলাম না। অরণ্যকে ফোন দিয়ে বললাম, অরণ্য আমার খুব কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি বাসায় আসো। অরণ্য বেশ চিন্তিত হয়ে জবাব দিল, তুমি ডাক্তার সায়মাকে কল দাও, আমি যত তাড়াতাড়ি পারছি আসতেছি। আমি অরণ্যর ফোনটা কেটে দিয়ে ডাক্তার সায়মাকে কল দিলাম। ডাক্তার সায়মাকে বললাম, আমার পেটে খুব ব্যথা হচ্ছে, আপনি একটু আসুন। ডাক্তার সায়মা আমাকে বললেন, আমি আসতেছি, আপনি চিন্তা করবেন না। আমি ফোনটা কেটে ব্যথায় চিল্লাতে লাগলাম। চারিদিকে খেয়াল করলাম প্রচণ্ড ঝড় হচ্ছে। অরণ্য আমাকে কল দিয়ে বলল, অধরা তুমি ঠিক আছে তো? আমি ব্যথায় অরণ্যর কথার জবাবও যেন ঠিক মতো দিতে পারছিলাম। শুধু বললাম, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি বাসায় এসো। অরণ্য বেশ চিন্তা হয়ে বলল, একটু ধৈর্য ধরো অধরা, চারিদিকে খুব ঝড় হচ্ছে, বেরোয়ার মতো কোনো উপায় পাচ্ছি না, কি করব আমি বুঝতেছি না। তুমি চিন্তা করো না, আমি যেভাবে পারছি আসতেছি। এই বলে অরণ্য ফোনটা কেটে দেয়। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ডাক্তার সায়মাকে ফোন দিতে লাগলাম। কোনোভাবে ওনার ফোনে কল ঢুকলো না। প্রতিবারে ওনার ফোন থেকে নট রিচেবল আওয়াজটা আসছে। আমি এবার বেশ হতাশ হয়ে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। ব্যথায় আমি কুঁকড়ে কুঁকড়ে যাচ্ছিলাম। ব্যথার টুরে আমি ফুলে পড়ে এপাশ ওপাশ হতে লাগলাম। কোনোভাবে ব্যথা আমার কমছিল না। বাইরে খেয়াল করে দেখলাম চারপাশটা অন্ধকার হয়ে গেছে। ঝড়ে যেন গাছপালা সব উপচে পড়েছে। অরণ্য এবং ডাক্তার সায়মা কারো কাছে ফোন ঢুকছে না। এবার নিজেকে অনেক অসহায় মনে হতে লাগলো। ব্যথায় আমার চোখ বন্ধ হয়ে আসতে লাগলো। ব্যথা সহ্য করে না পারে আমি সমস্ত ঘরের জিনিস ওলটপালট করতে লাগলাম। আস্তে আস্তে নিস্তেজ হয়ে গেলাম। আমার মনে হচ্ছে আমার পাশে কেউ আছে। বুঝতে পারছি না কে বসে আছে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে গেল। কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছি টেরই পাইনি। জ্ঞান ফেরার পর খেয়াল করলাম চারিদিক আলোকিত হয়ে গেছে। ঝড়ও কমে গেছে আর আমার পেটের ব্যথাটাও কমে গেছে। পেটে হাত দিয়ে দেখলাম পেটটা আর ফুলা নেই। তার মানে চন্দ্রাবতী জন্ম নিয়েছে। কিন্তু চন্দ্রাবতী কোথায়? কোথায় তো বাচ্চাটার কান্নার শব্দ পাচ্ছি না। বুকের ভিতরটা হু হু করতে লাগলো চন্দ্রাবতীকে দেখার জন্য। হুট করে মাথার কাছে কিছু একটা স্পর্শ অনুভব করতে লাগলাম। মাথার কাছে চোখ ফিরিয়ে দেখলাম। তা দেখে মাথাটা যেন আরো ঘুরে গেল। এ তো সেই মোমের পুতুলটার মতো দেখতে, যে পুতুলটা আমি স্বপ্নে বারবার দেখেছি। আর সবচেয়ে বেশি অবাক হয়েছি এটা দেখে যে একটা 7 মাসের সদ্যোজাত নবজাতক বসে আছে। আমার মাথাটা আস্তে আস্তে ঘুরতে লাগলো। আবার কখন জ্ঞান হারালাম বুঝতে পারলাম না। দ্বিতীয়বার জ্ঞান ফেরার পর খেয়াল করলাম আমার পাশে ডাক্তার সায়মা আর অরণ্য বেশ বসে আছে। আমি অরণ্য আর ডাক্তার সায়মাকে দেখে কিছুটা স্বস্তি পেলাম। মনে হলো মনের জোরটা আরো বেড়ে গেছে। পাশে খেয়াল করে দেখলাম চন্দ্রাবতী শুয়ে আছে। মনটা বেশ প্রশান্ত হলো চন্দ্রাবতীকে এভাবে দেখে। আমি অরণ্যকে কাছে পেয়ে অরণ্যর হাতটা ধরে বললাম, চন্দ্রাবতীকে আমি যখন প্রথম দেখেছিলাম তখন দেখেছিলাম চন্দ্রাবতী পাশে বসে আছে। এরকম করে হয়েছে অরণ্য? অরণ্য একটু শান্ত হয়ে আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, অধরা আমি জানি তুমি চন্দ্রাবতীকে নিজের মেয়ে ভাবতে শুরু করছো। বাস্তব যতই কঠিন হোক তোমাকে এটা মেনে নিতেই হবে যে চন্দ্রাবতী কোনো সাধারণ মেয়ে নয়, একটা অতৃপ্ত আত্মা। আর চন্দ্রাবতী এরকমভাবে বসে থাকাটা তো তোমাকে স্বাভাবিকভাবে নিতে হবে অধরা। অধরা আপাতত 7 দিন এ বাসায় আমরা কেউ এই বের হতে পারবো না। আমি কিছুটা অবাক হয়ে অরণ্যকে বললাম, বাসা থেকে বের হতে পারবো না কেন? কারণ প্রফেসর বিশ্বাসের নিষেধ আছে, এতে পরিস্থিতি হিতে বিপরীত হতে পারে। আচ্ছা তা ঠিক আছে।
কিন্তু ডাক্তার সাইমা কোথায় থাকবে? ডাক্তার সাইমা বলল, "আমাকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না।" পাশ থেকে অরণ্য বলে উঠল, "ওনাকে পাশের রুমটায় থাকতে দিলে হবে। আপাতত তুমি কিছু খেয়ে নাও। অনেকক্ষণ যাবৎ কিছু খাওনি।" আমি একটু স্বস্তি নিলাম। কিন্তু চন্দ্রাবতী কি খাবে? অরণ্য হতাশ হয়ে বলল, "রক্ত।" অরণ্য এরকম জবাব শুনে আমি বেশ চমকে গেলাম। আর অরণ্যকে জিজ্ঞাসা করলাম, "রক্ত খাবে মানে?" "হ্যাঁ, চন্দ্রাবতী জন্ম নিয়েছে প্রতিশোধের জন্য। ও সাধারণ মেয়ে না। এটা ভুলে যাও অধরা। ওকে ওর মতো থাকতে দাও।" পাশ থেকে চন্দ্রাবতী জবাব দিল, "আমাকে আমার মতো থাকতে দাও মা, আমাকে বিরক্ত করো না।" সদ্য জন্ম নেওয়া বাচ্চার মুখে এমন জবাব শুনে আমি চমকে গেলাম। কিন্তু চমকে গেলেই বা কি? সত্যি তো এটাই, ও কোনো মানুষ না। কিন্তু এতদিন পেটে নিয়ে ওকে খুব ভালোবেসে ফেলেছি। একটা মায়া ওর প্রতি আমার কাজ করছে। কিন্তু বাস্তব এটাই, ও আমার মেয়ে না, ও একটা আত্মা। আমি উঠে কিছু খেয়ে নিলাম। একদিন পার করলাম। পরদিন খেয়াল করলাম চন্দ্রাবতী হাঁটছে আর হেঁটে অরণ্যর কাছে এসে অরণ্যর দিকে তেড়ে আসছে। অরণ্যকে আঘাত করতে থাকলো। আমি চন্দ্রাবতীকে ধরলাম। সাথে সাথে চন্দ্রাবতী বেশ শান্ত হয়ে গেল। ৭টা দিন আমাদের এই বাসার ভিতর পার করতে হবে। জানি না এই ৭ দিনে আর কি কি ঘটবে। আজকে সারাদিনে আমি খেয়াল করলাম চন্দ্রাবতী বারবার অরণ্যর দিকে তেড়ে যাচ্ছিল। এর কারণ আমি খুঁজে পাচ্ছিলাম না। সারাটা দিন এভাবে কাটলাম। রাত ৩টায় খেয়াল করলাম ডাক্তার সাইমা দরজায় নক করছে। আমি আর অরণ্য তাড়াতাড়ি গিয়ে দরজা খুললাম। খেয়াল করলাম ডাক্তার সাইমা বেশ ভয় পেয়ে আমাদের বলছে, "চন্দ্রাবতী?" নামটা বলেই চুপ হয়ে গেলাম। আমি জিজ্ঞাসা করলাম, "চন্দ্রাবতী কি করছে?" "ওই যে দেখো চন্দ্রাবতী।" চন্দ্রাবতীকে দেখে মনে হচ্ছে ৭ বছরের একটা বাচ্চা। ওর কাছে যেয়ে ওর চোখগুলো কেমন জানি ঝলসে যাচ্ছে। ডাক্তার সাহেবার কথাগুলো শুনে আমি আর অরণ্য চন্দ্রাবতীর কাছে গেলাম। গিয়ে দেখলাম চন্দ্রাবতী দোলনায় বসে দোল খাচ্ছে। ওকে দেখে ৭-৮ বছরের বাচ্চার মতোই লাগছে। আর অরণ্যকে দেখে অরণ্যর দিকে তেড়ে এসে হাতে কামড় বসলো। আমি চন্দ্রাবতীকে ধরে সরাতে নিলাম। সাথে সাথে চন্দ্রাবতী আমার স্পর্শ পেয়ে শান্ত হয়ে গেল। একের পর এক কাহিনী, একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে ৭টা দিন পার করলাম আমরা। ৭ দিনে শুধু এটাই খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে বারবার আঘাত করতে চেয়েছে। আমি, অরণ্য আর ডাক্তার সাইমা এর কারণ বুঝতে পারছিলাম না। পরদিন ৭ দিনে চন্দ্রাবতী এখন দেখলে মনে হয় ১২ বছরের কন্যা। আমরা সময় নষ্ট না করে প্রফেসর বিশ্বাসের কাছে গেলাম। গিয়ে দেখলাম বিশ্বাস আগের মতোই চেয়ারে বসে সিগারেট টানছে। আর আমাকে দেখে বলল, "আরে মিসেস অধরা, তা আপনার মেয়ে তো দেখি অনেক বড় হয়ে গেছে।" আমি কিছুটা বিরক্ত হয়ে জবাব দিলাম, "হেয়ালি না করবেন না। আমার ভালো লাগে না।" হুট করে পাশ থেকে চন্দ্রাবতী বলে উঠল, "আমার কাজে বাধা দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে আপনাকেও আমি ছাড়ব না প্রফেসর বিশ্বাস।" প্রফেসর বিশ্বাস হেসে বলল, "আমি কেন তোমার কাজে বাধা দেব? আমি বরং তোমাকে সাহায্য করব বোকা।" খেয়াল করলাম চন্দ্রাবতী এবার বেশ খুশি। ঠিক এই মুহূর্তে প্রফেসর বিশ্বাস কি একটা যেন চন্দ্রাবতীর নাকে ধরল আর চন্দ্রাবতী নিস্তেজ হয়ে পড়ে গেল। আমি প্রফেসর বিশ্বাসকে ৭ দিনের যাওয়া ঘটনা সব বললাম। প্রফেসর বিশ্বাস এবার আমাদের বসিয়ে আগের মতোই পাশের রুমটা গেলেন আর কিছুক্ষণ পর ফেরত আসলেন আর বললেন, "মিসেস অধরা, চন্দ্রাবতী এখন প্রতিশোধ নেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু সুখী এখন চন্দ্রাবতীকে কোনো নির্দেশ দেয়নি। তাই চন্দ্রাবতী এখন প্রতিশোধ নেওয়া শুরু করেনি। তাই চন্দ্রাবতীর প্রতিশোধ প্রবণতা হওয়ার আগে চন্দ্রাবতীকে শেষ করতে হবে।" চন্দ্রাবতীকে শেষ কথার কথা বলতে নিজের বুকে যেন একটা চরম আঘাত পেলাম মনে হচ্ছে। কেন জানি চন্দ্রাবতীর প্রতি একটা অদ্ভুত মায়া কাজ করে সবসময়। মনে হয় চন্দ্রাবতী আমার মেয়ে। কিন্তু মায়া কাজ করলে বাস্তবতার সাথে তা হেরে গিয়েছে। তাই প্রফেসরকে বললাম, "কিন্তু চন্দ্রাবতী বারবার অরণ্যকে আঘাত করতে চেয়েছে কেন? এর কি কোনো উত্তর আপনি জানেন?" প্রফেসর বিশ্বাস জবাব দিলেন, "চন্দ্রাবতী এখনো আপনাকে মা মনে করছে, ভাবছে আপনি সুখী। আর অরণ্য, সে তার পিতা ভাবছে। তাই সে বারবার অরণ্যকে আঘাত করছে। আর এজন্য আপনি স্পর্শ করায় চন্দ্রাবতী শান্ত হয়ে যাচ্ছে। কারণ সে আপনাকে মা ভাবছে। আমাদের যা করতে হবে চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগে। আর আমরা যদি চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগে কিছু করতে না পারি তাহলে হয়তো চন্দ্রাবতীর হাতে অরণ্যের মৃত্যু ঘটবে। তাই যা করার চন্দ্রাবতীর জ্ঞান ফেরার আগেই করতে হবে। আজকের দিনের ১ম প্রহর কেটে গেলে শেষ প্রহরে চন্দ্রাবতী অনেক শক্তিশালী হয়ে যাবে।" আমি ভয় পেয়ে প্রফেসর বিশ্বাসকে বললাম, "এটা থেকে রক্ষা পাওয়ার উপায় তো বলেন একটা। কি করতে হবে বলেন? আমি অরণ্যকে হারাতে চাই না।" প্রফেসর বিশ্বাস একটু নিশ্চুপ হয়ে বললেন, "এজন্য আমাদের সবাইকে একটা কাজ করতে হবে। কিন্তু কাজটা একটু রিস্কি হয়ে যাবে।
আমরা সবাই একতা হয়ে জবাব দিলাম, আপনি বলুন কি কাজ করতে হবে, আমরা সবাই করতে রাজি আছি। উনি উত্তর দিলেন, আমি এখন সারা ঘরটায় পূর্বের ন্যায় মোমবাতি দিয়ে সাজাবো আর একটা চেকবোর্ড দিয়ে সুখীর আত্মাকে ডাকবো আর সুখীর কাছে এর উপায় জানবো। আর কি হলে সুখী চিরদিনের মতো চলে যাবে সেটা জানবো। কিন্তু আমরা সবাই চেঁচিয়ে বললাম, কিন্তু প্রফেসর বিশ্বাস, কিন্তু চেকবোর্ডে যখন সুখীর আত্মা ডাকবো তখন কেউ যদি ভুলক্রমে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলে তাহলে সুখীর আত্মার উপর ভর করবে। তখন পরিস্থিতি সামাল দিতে একটু মুশকিল হয়ে যাবে। এরপর প্রফেসর বিশ্বাসের কথা শুনে বেশ ভয় পেয়ে গেলাম। তবুও নিজেদের মনে সাহস জুগিয়ে সবাই বললাম, আপনি সব রেডি করুন, আমরা প্রস্তুত। আমাদের কথা শুনে প্রফেসর বিশ্বাস সব কিছু রেডি করলো। সারা ঘর মোমবাতি দিয়ে আলোকিত করলো। একটা চেকবোর্ড নিল, আমাদের সবাইকে বলল, আপনারা সবাই এই চেকবোর্ডে হাত রাখুন আর চোখ বন্ধ করে রাখবেন। ভুলেও চেকবোর্ড থেকে কেউ হাত সরাবেন না। আমরা সবাই ভয়ে ভয়ে চেকবোর্ড হাত দিলাম। ১ মিনিট সবাই অনুভব করলাম সারা ঘরটা কাঁপছে। এত বিকট আওয়াজ যে আমরা কেউ এর আগে শুনিনি। সারা ঘরে অদ্ভুত অদ্ভুত আওয়াজ হচ্ছিল আর কাঁপছিল। বুঝতেই পারছিলাম না কি করব। ভয়ে ভয়ে বুকের ভিতরটা যেন কাঁপতে লাগলো। হঠাৎ করে খেয়াল করলাম ডাক্তার সাইমা শূন্যে ভাসছে আর চিৎকার দিয়ে উঠছে। আমি আর অরণ্য ডাক্তার সাইমাকে শূন্যে ভাসতে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। প্রফেসর বিশ্বাস বললেন, মনে শক্তি রাখুন, পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। এখন সবাই মনোবল হারিয়ে ফেললে পরিস্থিতি সামাল দিতে পারবো না। আমি আর অরণ্য নিজের মনকে একটু শক্ত করে বললাম, কিন্তু ডাক্তার সাহেব এভাবে শূন্যে ভাসছে কেন? ডাক্তার সাহেমার কি হলো? প্রফেসর বিশ্বাস হতাশ হয়ে জবাব দিলেন, ডাক্তার সামা ভয় পেয়ে চেকবোর্ড থেকে হাত সরিয়ে ফেলেছে। এজন্য সুখীর আত্মা ডাক্তার সাহেমার শরীরে ভর করেছে। কি হবে বলা যাচ্ছে না। তবে যে করে হোক পরিস্থিতি সামাল দিতে হবে। ঠিক এ মুহূর্তে খেয়াল করলাম ডাক্তার সাইমা শূন্যে ঘুরছে, সাথে সাথে চন্দ্রাবতীও জেগে উঠছে। চন্দ্রাবতীর চোখ যেন আগুনের মতো জ্বলছে। ডাক্তার সাইমা শূন্য থেকে আছড়ে পড়ল। একটা বিকট শব্দ হতে লাগলো। চারিদিকে কম্পন হতে লাগলো। ডাক্তার সাইমা এবার উঠে তেড়ে বসলো আর প্রফেসর বিশ্বাসকে বলল, আমাকে ডেকেছিস কেন বল? আমার কাছে বাধা দিতে চেয়েছিলিস কেন বল? প্রফেসর বিশ্বাস জবাব দিল, আমি তোমার প্রতিশোধ নেওয়াতে সাহায্য করতে চাই। তুমি কি চাও বলো? সুখীর আত্মা চিৎকার করে বলল, আমি রক্ত চাই, রক্ত। প্রফেসর বিশ্বাস বলল, কার রক্ত চাও? সুখী খিলখিল করে হেসে বলল, অরণ্য। অরণ্যের নামটা এভাবে শুনে আমি চমকে উঠলাম। আমার বুকের ভিতরটা যেন ব্যথা হতে লাগলো। বুঝতে পারছিলাম না অরণ্যের প্রতি সুখীর এত রাগ কেন। প্রফেসর বিশ্বাস সুখীর একথা শুনে বলল, কিন্তু অরণ্য তো তোমার কোনো ক্ষতি করেনি, তাহলে অরণ্যকে মারতে চাচ্ছ কেন? অরণ্য তো অর্জুন না সুখী। আর অরণ্যকে মারার জন্য তুমি চন্দ্রাবতীকে কেন এই দুনিয়ায় আনছো? সুখী এবার বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার কাউকে মারার শক্তি নেই বোকা, তাই চন্দ্রাবতীকে এনেছি। আমার সব শক্তি চন্দ্রাবতীর আছে। আর অরণ্যই অর্জুনের বংশধর। আমি অর্জুনের বংশধরকে নির্বংশ করতে চাই, তাই অরণ্যকে হত্যা করতে চাই। আর অধরা এতদিন মা হতে পারে নাই শুধু আমার অভিশাপে। সুখীর কথা শুনে আমি বেশ চমকে গেলাম। আমার মাথাটা ঘুরে যেতে লাগলো। কি করব বুঝতে পারছিলাম, কোনো উপায় পাচ্ছিলাম না। প্রফেসর বিশ্বাসও বুঝতে পারছে না কি করবে। এর মধ্যে খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে ধরে শূন্যে তুলে ফেলেছে। আমি এটা দেখে ভয়ে কুঁকড়ে গেলাম। চিল্লাতে চিল্লাতে বললাম, চন্দ্রাবতী ছাড়ো অরণ্যকে। আমার অরণ্যকে মেরো না। আমি তোমার পায়ে ধরতেছি। কি ক্ষতি করেছে ও? পাশ থেকে সুখী হেসে হেসে বলল, মিসেস অধরা, চন্দ্রাবতী আপনার কথা শুনবে না তো। ও তো আমার বশে। অরণ্যকে মেরে আমার প্রতিশোধ নিবে। আমি কাঁদতে কাঁদতে বললাম, অরণ্য তো তোমার কোনো ক্ষতি করে নাই, তাহলে কেন অরণ্যকে এভাবে শেষ করে দিতে চাইছো? দোহাই লাগে অরণ্যকে ছেড়ে দাও। সুখী একটা চিৎকার দিল কথাটা শুনে। সুখীর চিৎকারে শুনে মনে মনে সারা ঘর কম্পিত হলো। চিৎকার দিয়ে বলল, অরণ্যকে ছাড়লে তো আমি শান্তি পাবো না। আমি প্রফেসর বিশ্বাসের দিকে তাকিয়ে বললাম, আপনি কিছু একটা করুন, আমার অরণ্যকে মেরে ফেলবে। অরণ্য ছাড়া আমি থাকবো কি করে? প্রফেসর বিশ্বাস নিরার হয়ে বলল, আমি কোনো উপায় পাচ্ছি না। একথা শুনে আমি কি করব বুঝতে পারছিলাম না। সবকিছু এলোমেলো হতে লাগলো। খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যের আঘাতের উপর আঘাত করতে লাগলো। অরণ্য আঘাত পেয়ে চিল্লাতে লাগলো। সুখী এবার হাসতে লাগলো। চারিদিকে ভীষণ বাতাস বইছে। চারিদিকে আস্তে আস্তে অন্ধকার হতে লাগলো। আমার মাথায় খুব পেইন হতে লাগলো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষের মৃত্যু দেখতে হবে এটা ভেবে গায়ে কাঁটা দিলে উঠলো। তাই কিছু না পেয়ে আমি একটা ছুরি নিয়ে নিজের হাতে আঘাত করলাম। ভালোবাসার মানুষ মরে যাওয়ায়
চোখের দেখার চেয়ে নিজে মরে যাওয়া অনেক ভালো। আমি অরণ্যকে কখনো হারাতে পারবো না। আমার আগে ১৫টা বছর ওর সাথে আমি কাটিয়েছি শুধুমাত্র ভালোবাসার বন্ধনের জন্য। আর আজকে অরণ্য সে বন্ধন ছিঁড়ে যেতে আমি দেখতে পারবো না। কিন্তু নিজের হাতে যখন আঘাত করলাম তখন খেয়াল করলাম চন্দ্রাবতী অরণ্যকে শূন্য থেকে নিচে ফেলে আমাকে বলছে, "মা, এ কী করছো তুমি? যতই হোক তুমি আমাকে পেটে নিয়েছো, তুমিও তো সুখীর মতো আমার মা হও। তুমি এভাবে হাতে আঘাত করো না। আমার যে কষ্ট হয়, পেটে থাকতে তোমার সাথে আমি কত কথা বলেছি। আমি যে তোমাকে ভালোবাসি মা।" চন্দ্রাবতীর কথা শুনে আমি বেশ বুঝতে পারছিলাম আমার মতো চন্দ্রাবতীও আমার প্রতি একটা মায়া জন্মে গেছে। পাশ থেকে প্রফেসর বিশ্বাস চন্দ্রাবতীর কথা শুনে আমার কানে কানে বললেন, "মিসেস অধরা, এটাই সময় সবকিছু ঠিক করার। চন্দ্রাবতীকে বুঝাতে পারলেই সুখী শান্ত হয়ে যাবে। আপনি চন্দ্রাবতীকে বুঝানোর চেষ্টা করুন এবং তাদের মুক্তি কিসে সেটার উপায়টা বের করে নিন।" আমি প্রফেসরের কথা শুনে মনে আরো মনোবল বাড়ালাম আর চন্দ্রাবতীকে বললাম, "মা, তুমি যে আমার বেঁচে থাকার অবলম্বন, আমার অরণ্যকে কেড়ে নিচ্ছ। অরণ্য তো তোমার সাথে কোনো অন্যায় করেনি। তাহলে অরণ্যকে কেন কষ্ট দিচ্ছ? অর্জুনের শাস্তি কেন অরণ্যকে দিচ্ছ? অর্জুন তো মরে গিয়েছে, আর তার শাস্তি অরণ্যকে দিয়ে কী লাভ?" পাশ থেকে সুখী হঠাৎ শান্ত হয়ে চন্দ্রাবতীকে বলল, "প্রতিশোধ নে চন্দ্রাবতী।" চন্দ্রাবতী সুখীর কথার জবাবে বলল, "না মা, তা পারবো না। অরণ্যকে মারা ছাড়া তুমি আমাদের মুক্তির অন্য উপায় বলো। অরণ্যকে মেরে আমি অধরাকে কষ্ট দিতে পারবো না। আর আমাদের তো হত্যা করছে অর্জুন। তাহলে কেন একজনের শাস্তি আমি অন্যজনকে দিব? তুমি একজন ন্যায় বিচারক রানী ছিলে। তোমার কাছে কি এটা ঠিক মনে হচ্ছে? একবার তোমার সেই সত্যতা ও ন্যায় বিচারকে কাজে লাগিয়ে বলো।" এবার খেয়াল করলাম সুখী চন্দ্রাবতীর কথাটা শুনে বেশ শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম সুখীর মনে বেশ প্রশ্নবিদ্ধ করেছে। খানিকক্ষণ ভেবে সুখী উত্তর দিল, "কিন্তু আমাদের মুক্তি তখনই হবে যখন আমরা অর্জুনের বংশধরের রক্ত স্পর্শ করতে পারবো।" কথাটা শুনে আমি ঠিক কী করব বুঝতে পারছিলাম না। তবে ছুরিটা দিয়ে অর্জুনের হাতের এক অংশ কেটে বললাম, "রক্ত দরকার? এই নাও, অর্জুনের বংশের রক্ত। রক্ত স্পর্শ করেই তোমরা মুক্তি পেয়ে যাবে। এতে তো অরণ্যকে মারার কোনো প্রয়োজন দেখছি না। প্লিজ অরণ্যকে মেরো না।" খেয়াল করলাম সুখী এবার সে রক্ত স্পর্শ করছে আর চন্দ্রাবতীও। সাথে সাথে চারিদিকে ঝড় থেমে গিয়েছে, ঘরের কম্পনও থেমে গিয়েছে। এবার সুখে আমাকে বলল, "তুমি আমাকে মুক্তি দিতে চেয়েছো, তুমি কি চাও বলো?" আমি বললাম, "তুমি আমার জীবন থেকে তোমার অভিশাপটা তুলে নাও। আমি আবার মা হতে চাই। আমি চাই আমার কোলে আবার চন্দ্রাবতী আসুক, তবে মানুষ হয়ে। চন্দ্রাবতীকে গর্ভে ধারণ করে তার প্রতি এক অসম্ভব মায়ায় আমি জড়িয়ে গেছি। সে মায়া থেকে আমি বের হতে পারছি না।" পাশ থেকে চন্দ্রাবতী বলে উঠল, "অধরা, মায়ের পেটে থেকে আমি যে মাকে বেশি ভালোবেসে ফেলেছি সুখীমা, আমি চাই আমি অধরার মেয়ে হয়ে আসি।" সুখী এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে, "তোমার ইচ্ছে পূর্ণ হবে অধরা। তোমার গর্ভে সৃষ্টিকর্তা চায় তো চন্দ্রাবতী আসবে, আর সে সাধারণ মানুষ হয়ে আসবে। কিন্তু তার গুণ হবে অসাধারণ। আমার সব গুণ তার মধ্যে থাকবে। বড় হওয়ার সাথে সাথে তার মধ্যে গুণগুলো প্রকাশিত হতে থাকবে। আর এই নাও মুকুটটি।" আমি সুখীর হাত থেকে মুকুটটি নিয়ে জিজ্ঞাসা করলাম, "এটা কিসের মুকুট? এটা দিয়ে কি করব?" সুখী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, "এটা চন্দ্রাবতীর জন্য আমি বানিয়েছি, কিন্তু পরানোর সৌভাগ্য হয়নি। সৃষ্টিকর্তা চাইলে তোমার কোলে জন্ম নিলে এটা পরিয়ে দিও। আমি এবার আসছি।" এটা বলার পর খেয়াল করলাম চন্দ্রাবতী মিলিয়ে গিয়েছে আর একটা হাওয়ার মতো কিছু একটা ডাক্তার সাইমার শরীর থেকে বের হয়ে গেছে। আর ডাক্তার সাইমা জ্ঞান হারিয়ে ফেলছে। এদিকে অরণ্য জ্ঞান হারিয়ে ফেলেছে। আমি অরণ্যের হাতটা কাপড় দিয়ে বেঁধে দিলাম। কিছুক্ষণ পর খেয়াল করলাম দুজন জ্ঞান ফিরেছে। ডাক্তার সাইমা উঠে প্রফেসর বিশ্বাসকে বলল, "সুখী কি এসেছিল?" এবার প্রফেসর বিশ্বাস মুচকি হেসে জবাব দিল, "আসার আগেই চলে গেছে মানে?" "মানে কিছু না, সব ঠিক আছে।" আমিও মুচকি হাসলাম, কারণ ডাক্তার সাহেব ভুলেই গিয়েছে এতক্ষণ তার সাথে কি হয়েছিল। খেয়াল করলাম অরণ্য আমাকে বলেছে, "অধরা ঠিক আছে তো?" আমি শান্ত হয়ে জবাব দিলাম, "ঠিক আছি।" প্রফেসর বিশ্বাস বললেন, "আপনাকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য।" প্রফেসর বিশ্বাস একটু হেসে বললেন, "শেষেরটা আমার সাধ্যের বাইরে চলে গেছিল। আপনি ঠিক না করলে হয়তো ঠিক করতে পারতাম না। আপনি আর ডাক্তার সাইমা প্রথম থেকে পাশে না থাকলে আমি তো কিছুই বুঝতাম না। বেঁচে থাকলে আবার দেখা হবে। এখন আমরা যাই।" প্রফেসর বিশ্বাস এবার একটু জোরে হাসি দিয়ে বললেন, "হয়তো কয়েকদিন পর
দেখা হতেই পারে। আমি বেশ অবাক হয়ে জবাব দিলাম, কেন? উনি আবার একটা হাসি দিয়ে বললেন, কারণ চন্দ্রাবতী তো আসছে। আমি এবার বেশ বিরক্ত হয়ে উত্তর দিলাম, আপনি সবসময় বেশ হেয়ালি করেন। যাই হোক, আমরা সবাই প্রফেসরের বাড়ি থেকে প্রস্থান নিলাম। অরণ্যের সাথে আমার সম্পর্কটা আরও ভালো হলো। সে ঘটনা ৩ মাস পর আমি বেশ বমি করতে লাগলাম একদিন। কি হলো বুঝতে পারছিলাম না। মাথাটা একটু ঝিমুক দিল। পরে কি হলো বুঝে ওঠার আগেই পরে জ্ঞান ফেরার পর খেয়াল করলাম ডাক্তার সাইমা আর অরণ্য আমার পাশে। আমি অরণ্যকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? অরণ্য খুশির কারণ কথা বলতে পারছিলাম না। কি বলবো হয়তো বুঝতে পারছিলাম না। আমাকে জড়িয়ে ধরে ফেললো। আমিও বুঝতে পারছিলাম না কি হয়েছে। তাই আস্তে করে অরণ্যকে বললাম, ডাক্তার সামনাসামনি লজ্জা শরম সব খেয়েছো নাকি এভাবে ধরলে যে? অরণ্য এবার আমার কথা শুনে বেশ লজ্জা পেয়ে আমাকে ছাড়লো। ডাক্তার সাইমা আমাকে বলল, মিসেস অধরা আপনি মা হতে চলেছেন। ডাক্তার সাইমার কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কি যে খুশি লাগছিল বুঝতে পারছিলাম না। অরণ্যকে বললাম, তুমি ডাক্তার সাইমাকে খালি মুখে বিদায় করবে নাকি? যাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। অরণ্য আমার কথা শুনে দৌড়ে মিষ্টি আনতে গেল। ডাক্তার সাইমা বললেন, আপনি কি মনে হয় আপনার ছেলে হবে নাকি মেয়ে হবে? আমি হাসি মুখে জানলাম, অবশ্যই মেয়ে সন্তান হবে। আমার কোলে আমার চন্দ্রাবতী আসবে। ডাক্তার সাহেবা এবার হাসলেন আর বললেন, আপনার মনের ইচ্ছে যেন পূরণ হয়। এবার আমার মেয়ে আস্তে আস্তে বাড়তে লাগলো। সময়ের বেড়াজাল বের হয়ে কবে যে আমার মেয়ে ভূমিষ্ঠ হবে আমি সেই অপেক্ষায়। দেখতে দেখতে ৮ মাস পার করলাম। আলট্রা করার পর ডাক্তার সাইমা বললেন, আমার মেয়ে সন্তান হবে। আর আমার তো মনে বিশ্বাস ছিল আমার চন্দ্রাবতীই হবে। কেটে গেল ১০টা মাস। হঠাৎ স্বপ্নে দেখলাম একটা মোমের পুতুল ঠিক স্পর্শ করতে সেটা মানুষ হয়ে গিয়ে আমার কোলে এসে জড়িয়ে ধরে আছে। এ সময় আমার ঘুম ভাঙলো। হুট করে ঘুম থেকে উঠে খেয়াল করলাম আমার পেটে পেন হচ্ছে। অরণ্য আমাকে এভাবে উঠতে দেখে বলল, কি হয়েছে? আমি ব্যথা নিয়ে হাসি হেসে মুখে বললাম, আমাকে হাসপাতালে নিয়ে যাও, কারণ আমার চন্দ্রাবতী আসছে। সমাপ্ত। গল্পটা ১ম পার্ট দেওয়া আছে। এটা শেষ পার্ট। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।